দিল্লির সেই অভিশপ্ত বৃষ্টিভেজা রাতে কি জানত ডেলিভারি বয় আরিয়ান যে একটি সাধারণ বিরিয়ানির প্যাকেট তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? একটি বিশালাকার রাজকীয় প্রাসাদের বদ্ধ দরজার আড়ালে লুকিয়েছিল এক কোটিপতি বিধবা নারীর হাড় হিম করা একাকিত্ব আর বুক ফাটা আর্তনাদ। সেই রাতে সেখানে যা ঘটেছিল তা শুনলে শুধু আপনার গায়ের লোম খাড়া হবে না, বরং মনুষ্যত্বের সংজ্ঞাই বদলে যাবে। কিন্তু গল্পের শেষে যা ঘটল তা ছিল কল্পনাতীত। বন্ধুরা, এই সত্য কাহিনীটি আপনার হৃদয়কে দুমড়ে মুচড়ে দেবে। রহস্য, বেদনা আর এক অলৌকিক ভালোবাসার এই সফরটি জানতে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও আপনার শহরের নাম লিখে আমাদের জানান। বন্ধুরা, দিল্লির সেই রাতটি ছিল কিছুটা আলাদা, রহস্যময় আর উদাস। বৃষ্টি এত তেজ, এত নির্দয় আর অনবরত ছিল যে রাস্তাঘাট পুরোপুরি ডুবে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যেন আকাশের সব শোক একসাথে ঝরছিল। আর সেই ভয়ঙ্কর ঠান্ডা ও অন্ধকার বৃষ্টির মধ্যে এক ডেলিভারি বয় নিজের পুরনো জরাজীর্ণ আর পানিতে ভিজে একাকার বাইকে সাওয়ার হয়ে ধীরে ধীরে খুব সাবধানে এক অনেক বড় শানদার আর রাজকীয় বাংলোর দিকে এগোচ্ছিল। লোকেশন: স্কাই ভিউ প্যালেস। দিল্লির সবচেয়ে পশ এবং দামি এলাকায় অবস্থিত শহর এই প্যালেস নিজের ভব্যতার পাশাপাশি নিজের গভীর নিস্তব্ধতা আর রহস্যের জন্য মশহুর ছিল। লোকে ফিসফিস করে ভয় পেতে পেতে বলতো, ওখানে এক মহিলা একা থাকেন, অনেক বছর ধরে কারো সাথে মেলামেশা না করে, না কাউকে ঘরের ভেতরে আসতে দিয়ে, না কাউকে জবাব দিয়ে। প্যালেসের উঁচু, মজবুত আর ঠান্ডা দেওয়ালগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যেন বছরের পর বছর ধরে কোনো খুব গভীর আর যন্ত্রণাদায়ক রহস্যকে লুকিয়ে আগলে রেখেছে। আর প্রধান দরজাটি যেন বহু বছর ধরে কোনো সত্যিকারের হৃদয়ের দস্তকের জন্য অধীর অপেক্ষায় ছিল, কিন্তু কখনো কেউ সেই দরজা পুরোপুরি খোলার হিম্মত করেনি। ডেলিভারি বয়ের নাম ছিল আরিয়ান, বয়স ৩৫ বছর। এক সাধারণ এবং মেহনতি জীবন অতিবাহিত করা, ছোট ছোট স্বপ্ন দেখা আর প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজের পরিবারের ঘানি টানা এক সত্যিকারের ও নেক মানুষ। কিন্তু সেই রাতে তার সাথে যা কিছু হলো তা একদম সাধারণ ছিল না। সেই রাতটি তার জীবনের সবচেয়ে বড় আর অপ্রত্যাশিত মোড় হতে চলেছিল। দরজায় পৌঁছেই সে বিনম্রতা আর আদরের সাথে আওয়াজ দিল। দরজা খুব ধীরে, খুব সংকোচ আর দ্বিধার সাথে খুলল, যেন কেউ বাধ্য হয়ে অনেক বিচার বিবেচনা আর ভয় পেতে পেতে খুলেছে, চাইলেও পুরোপুরি খুলতে চাইছিল না। আর সামনে দাঁড়িয়েছিলেন অনন্যা, সাদা সুতির শাড়িতে জড়ানো, প্রায় ৩৩ বছরের এক অত্যন্ত খুব সুরাত, আকর্ষণীয় আর গরিমাময়ী মহিলা। চেহারা পুরোপুরি শান্ত, স্থির আর সুন্দর, কিন্তু চোখগুলো যেন বহু বছর ধরে জ্বলে পড়ে খাক হয়ে গিয়েছে, আর এখন শুধু ঠান্ডা ছাই অবশিষ্ট আছে। তার চোখে না ছিল ঘুমের গভীরতা, না ছিল জাগার কোনো চমক বা উৎসাহ, শুধু এক গভীর, অন্তহীন আর শূন্যতায় ভরা একাকিত্ব ছিল, যা কোনো শব্দ না বলে, এক ফোঁটা চোখের জল না ফেলে, মৌন থেকে চিৎকার করে সব বলে দিচ্ছিল। তিনি এক পলের জন্য আরিয়ানের দিকে গভীরভাবে তাকালেন, যেন কেউ অনেক বছর পর কোনো মানুষকে এত কাছ থেকে দেখল। আর তারপর খুব ধীর, ক্লান্ত আর উদাস গলায় বললেন, বৃষ্টি খুব তেজ, ভেতরে চলে এসো, পুরোপুরি ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে। আরিয়ানের কিছুটা ইতস্তত বোধ, সংকোচ আর অবাক লাগল, কিন্তু সেই গলার স্বরে এমন কিছু জাদু, এমন কিছু ডাক ছিল, যা কোনো আনুষ্ঠানিক ডাক নয়, বরং এক ভেঙে যাওয়া একা আর ক্লান্ত মানুষের গভীর ও চাপা আর্তনাদ ছিল। প্যালেসটি ছিল অনেক বড়, ভব্য আর রাজকীয়, হয়তো কোনো এক যুগে খুশি আর হাসিতে ভরা রাজকীয় জাঁকজমকপূর্ণ ছিল। উঁচু সিলিংয়ে খোদাই করা সুন্দর আর দামি কাঠের কাজ, মেঝেতে চকচকে আর দামি মার্বেল, দেয়ালগুলোতে বড় বড় দামি আর দুর্লভ পেইন্টিংস, যাতে জীবন্ত চেহারার হাসিগুলো এখন সময়ের ধুলো আর উদাসীনতায় ম্লান হয়ে গিয়েছিল। প্রতিটি ঘর খোলা, বিশাল আর হাওয়াদার ছিল, কিন্তু সবকিছু পুরোপুরি বিরান, শুনশান আর উদাস। সবকিছু খুব গুছিয়ে পরিষ্কার রাখা ছিল, কিন্তু সবকিছুর মধ্যে সময়ের গভীর ক্লান্তি, উদাসীনতা আর একাকিত্ব পরিষ্কার ফুটে উঠছিল।
যেন প্যালেসটি জীবিত, কিন্তু তার আত্মা কোথাও হারিয়ে গিয়েছে। অনন্যা চুপচাপ ধীর পায়ে এগিয়ে গেলেন, আর এক কোণে রাখা পুরনো ধুলো জমা টি টেবিলের উপর বিরিয়ানির বক্সটি খুব সাবধানে রাখলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো লৌকিকতা বা মেহমানদারি করলেন না, না চা চাইলেন, না দোস্তে বললেন। কিছু সেকেন্ড পর্যন্ত গভীর ভারী আর দম বন্ধ করা স্তব্ধতা ছেয়ে থাকল। শুধু বাইরে তেজ বৃষ্টির ফোঁটা, দেয়ালে ধাক্কা খাওয়ার আওয়াজ আর দূরে কোথাও যমুনার ঢেউয়ের উদাস প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। তারপর তিনি ধীরে, খুব ধীরে বললেন, তুমি জানো, এই প্যালেসটি একটি ওয়াদা ছিল, একটি অনেক বড় আর সুন্দর স্বপ্ন আমার ঈশানের। একটি দীর্ঘ ভারী আর যন্ত্রণাময় শ্বাস নিলেন তিনি, আর আগে জারি রাখলেন, বলতো অনন্যা, যখন আমি এই দুনিয়ায় থাকব না, তখনও এই প্যালেস তোমার কাছে থাকবে। যখন বাইরে ঢেউ জানলায় ধাক্কা খাবে, বুঝবে আমি তোমার কাছে এসেছি তোমাকে জড়িয়ে ধরতে। অনন্যার গলা এখন ভেঙে আসছিল, কাঁপছিল আর বুঝে আসছিল, যেন প্রতিটি শব্দ তার গলা থেকে রক্তের বিন্দু হয়ে খুব যন্ত্রণায় বেরোচ্ছিল। কিন্তু কেউ বলে না যে যখন সেই স্বপ্ন, সেই ওয়াদা একদিন ভারী আর অসহনীয় বোঝা হয়ে যায়, তখন প্রতিটি শ্বাস নেওয়াও এক দীর্ঘ সাজার মতো মনে হতে থাকে। প্রতি রাতে ঘুম আসে না, শুধু পুরনো স্মৃতিগুলো কষ্ট দেয়। তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল পড়ল না, কারণ হয়তো এখন তাতে চোখের জলের বিন্দুও পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। এখানে এত যন্ত্রণা ছিল যে চোখের জলও বেরোনোর হিম্মত পাচ্ছিল না। আরিয়ান চুপচাপ সম্মানের সাথে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না যে এই মহিলাকে একা কত দীর্ঘ, ঠান্ডা আর উদাস বছর পার করতে হয়েছে। অথবা হয়তো তাকে কেউ কখনো জিজ্ঞেসও করেনি, তাই তিনি নিজেও গোনা বা হিসাব রাখা বন্ধ করে দিয়েছিলেন। সেই প্রথমবার অনন্যা কোনো পুরোপুরি অপরিচিতকে প্যালেসের ভেতরে ডেকেছিলেন, কারণ আজ তার ভেতরের কিছু একটা ভেঙে গিয়েছিল। কোনো খুব গভীর আর পুরনো বাঁধ শেষ পর্যন্ত ভেঙে গিয়েছিল, যা বছরের পর বছর ধরে থমকে ছিল, দমানো ছিল আর সহ্য করা ছিল। অনন্যা চুপ ছিলেন, আর আরিয়ান শুধু তাকে মন দিয়ে সম্মানের সাথে দেখছিল। সেই মহিলা যার চোখের জীবনের নিভে যাওয়া আলো শুধু খুব ধীরে টিমটিম করছিল, এখন ধীরে ধীরে যেন শব্দের রাগ থেকে বের হয়ে কিছু বলার জন্য তৈরি হচ্ছিলেন। আমি অনেকবার ভেবেছি কারো কাছে মনের কথা বলবো, কাউকে বলে দেব যে আমার ভেতরে কি তুফান, কি যন্ত্রণা চলছে। কিন্তু যতটা ভেতরে তাকিয়েছি, ততটা নিজের থেকেও ভয় লাগতে লাগলো, যেন যদি সব বের করে দিই, তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না। অনন্যার গলা এখন খুব বাজেভাবে কাঁপছিল। তিনি সেই পুরনো ধসে যাওয়া আর ঠান্ডা সোফায় বসেছিলেন, যার গদি সময়ের ক্লান্তি আর উদাসীনতায় গভীরে দেবে গিয়েছিল। আরিয়ান এখন তার সামনে মেঝেতে বসে পড়ল, কিছু না বলে শুধু শোনার আর বোঝার জন্য। তুমি জানো আরিয়ান, ঈশান খুব ভালো, নেক আর সত্যিকারের মানুষ ছিল। তার চেয়ে ভালো, তাকে চেয়ে বেশি ভালোবাসার মতো আর কেউ হতে পারে না। সে আমাকে জীবন দিয়ে আর কোনো শর্ত ছাড়াই চাইত। আমার মনে হতো আমিও তাকে ততটাই গভীর আর সত্যিকারের ভালোবাসি। এক গভীর যন্ত্রণাময় আর দীর্ঘশ্বাস নিলেন অনন্যা। কিন্তু কখনো কখনো মানুষ সত্যিকারের ভালোবাসাকে ঠিকমতো বুঝতে পারে না, যতক্ষণ না সেটা হাত থেকে ফসকে যায়, যতক্ষণ না সেটা হারিয়ে যায়। আর যখন ফসকে যায়, তখন তেতো আর দেরিতে আসা সত্যটা বোঝা যায় যে হাতের মুঠোয় যা ছিল তা কত বড় আনমোল আর দুর্লভ নেয়ামত ছিল। আরিয়ান তার প্রতিটি কথা যেন নিজের গভীরে অনুভব করছিল, যেন তার যন্ত্রণা নিজের যন্ত্রণা মনে হচ্ছিল। সেদিন ঈশান অফিসে যায়নি। আমরা দুজনে ভেবেছিলাম পুরো দিন একসাথে কাটাবো, একে অপরের জন্য সময় বের করব। সে আমাকে খুব গুরুত্বপূর্ণ আর মনের কথা বলছিল, কিন্তু আমি ফোনে পুরোপুরি ডুবেছিলাম। কোনো এক পুরনো বান্ধবীর সাথে ঝগড়া হয়েছিল, আর আমি শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে নিজের রাগ ঝাড়তে ব্যস্ত ছিলাম। অনন্যার চোখ এখন পুরোপুরি ভরে গিয়েছিল, কিন্তু জল তবুও বেরোতে পারছিল না, যেন ভেতর ভেতর পুড়ছিল। ঈশান আমার দিকে খুব ভালোবাসা আর বোঝাপড়া নিয়ে তাকিয়েছিল, হাসল আর বলল, অনন্যা, আমি শুধু চাই তুমি সবসময় খুশি থাকো, চাই আমার সাথে অথবা আমার ছাড়াও। আমি তোমার কাছে কখনো বোঝা হতে চাই না। আর আমি হেসে বললাম, ডায়লগ মারা বন্ধ করো ঈশান, সিনেমা কম দেখা করো। কিন্তু সে কিছু বলেনি,
শুধু এক দীর্ঘ গভীর আর যন্ত্রণাময় নজর দিল আর বাইরে চলে গেল। কিছু দীর্ঘ ভারী আর যন্ত্রণাময় মুহূর্তের গভীর নীরবতা ছেয়ে গেল। তারপরে সে আর কখনো ফিরে আসেনি। এক ভয়াবহ আর হঠাৎ অ্যাক্সিডেন্ট, আর আমি ঠিক সেই মুহূর্তেই চিরকালের জন্য থমকে গেলাম। অনন্যার গলা এখন পুরোপুরি বুঝে আসছিল, ভাঙছিল আর ফাটছিল। আমি কোনোদিন তার কাছে ঠিকমতো ক্ষমাও চাইনি আরিয়ান। সে ছিল আমার সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় সাহারা আর শক্তি। আর আমি নিজের সবচেয়ে বড় আর তেতো ভুল হয়ে গেলাম। আরিয়ান এখন তার আরও কাছে ঝুঁকে এলো। সে প্রথমবার খুব সংবেদনশীল আর মনের গভীর থেকে সুর করে বলল, অনন্যাজি, যদি কেউ আপনাকে এত গভীর আর সততার সাথে চেয়ে থাকে, তবে সে আজও আপনার চোখে, আপনার হৃদয়ে আর প্রতিটি শ্বাসে দেখছে। হয়তো সে আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনি কি নিজেকে কখনো মনের থেকে ক্ষমা করেছেন? আপনি কি নিজেকে ফের বাঁচার অনুমতি দিয়েছেন? অনন্যা ফ্যাল করে আর অবাক চোখে আরিয়ানকে দেখতে লাগলেন। সেই প্রশ্নটি যেন তিনি নিজেকে কখনো গভীরভাবে সততার সাথে জিজ্ঞেসই করেননি, যেন সেই প্রশ্নটি তার ভেতরের সবচেয়ে গভীর ক্ষতকে ছুঁয়ে গেল। সেই প্যালেসে এক গভীর, ভারী কিন্তু এখন বদলে যাওয়া নিস্তব্ধতা ছিল, কিন্তু তা এখন আগের মতো ঠান্ডা আর বোঝা হয়েছিল না। এখন তাতে এক অপরিচিতের উপস্থিতি ছিল, এক সত্যিকারের আর মন দিয়ে শোনা উপস্থিতি। আর সেই দীর্ঘ ঠান্ডা একাকিত্ব এখন কিছুটা হালকা, কিছুটা গরম আর সহনীয় মনে হচ্ছিল। অনন্যা প্রথমবার কারো সামনে নিজের পুরো মন খুলে না ডরিয়ে রেখে দিয়েছিলেন। আর আরিয়ান, সে কোনো বড় মসিহা বা হিরো ছিল না, কিন্তু হয়তো সময় আর কপাল তাকে সেই নির্ণায়ক আর গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছিল, যেখানে শুধু মানুষ হয়ে কোনো ভেঙে যাওয়া আর একা মনকে সামলানো, শোনা আর বোঝা সবচেয়ে বড় আর সত্যিকারের ইনসানিয়ত হয়ে যায়। সেই রাতের সময় যেন পুরোপুরি থমকে গিয়েছিল। ঘড়ির টিকটিক এখন ধীর, শান্ত আর সুকুন ভরা মনে হচ্ছিল। আর বাইরে যমুনার ঢেউ এখন ততটা উগ্র, ডাড়াউনি আর ঠান্ডা লাগছিল না। যেন এই নতুন বোঝাপড়া ভরা নীরবতা তাদেরও নিজের শান্ত আর উষ্ণতার ভেতরে টেনে নিয়েছে। অনন্যা বেশ কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি নিজের হাতে নিজের শাড়ির আঁচল শক্ত করে ধরলেন। একটি ঘর আছে এই প্যালেসে, যেখানে ঈশান চলে যাওয়ার পর আমি কখনো পা রাখিনি। ওখানে তার প্রতিটি জিনিস আগের মতোই আছে, যেন সে এখনই ফিরে আসবে। আরিয়ান কিছু বলেনি, কিন্তু তার চোখে সেই বিনম্র, সমজদার আর গভীর কৌতূহল পরিষ্কার ছিল, যেন এক এমন মানুষ যে অন্যের যন্ত্রণাকে গভীরভাবে বুঝতে আর তার অংশ হতে চায়, তা থেকে পালাতে বা দূরে থাকতে নয়। অনন্যা ধীরে উঠলেন, খুব ধীর, সামলানো আর ভয়ে ভয়ে রাখা কদমে, যেন প্রতিটি কদম এক পুরনো যন্ত্রণাময় আর ভারী স্মৃতির ওপর রাখা হচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি ধীরে ধীরে বিড়বিড় করছিলেন, আমি সবসময় ভাবতাম যদি সেই ঘরে যাই তবে সবকিছু চুরমার হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু হয়তো চুরমার হয়ে যাওয়াই জরুরি হয়, ফের গুছিয়ে ওঠার, ফের জুড়ে যাওয়ার আর নতুন শুরু করার আগে। ঘরের দরজাটি ছিল খুব পুরনো আর ভারী, কাঠের ওপর সময়ের শ্যাওলা, ধুলো আর উদাসীনতা জমেছিল, কিন্তু তার ওপর এখন একটি নাম খুব সুন্দরভাবে খোদাই করা ছিল, ঈশানের দুনিয়া। অনন্যার নিজের হাতের সুন্দর আর স্মরণীয় লেখা ছিল ওটি। অনন্যা দরজায় হাত রাখলেন, আঙুলগুলো খুব বাজেভাবে কাঁপছিল, যেন ভেতরে যাওয়ার চেয়ে বেশি ভয় তার নিজেকে ফের সেই পুরনো গভীর যন্ত্রণার মুখোমুখি হওয়া নিয়ে লাগছিল। দরজা ধীরে খুলল, একটি হালকা নাকে লাগা পুরনো আর স্মৃতি ঘেরা সুবাস ভেতর থেকে বাইরে এলো। পুরনো বই, কাপড়, অসম্পূর্ণ শ্বাস আর ভালোবাসার সুবাস, একদম সামনে যেন বছরের পর বছর বন্দী ছিল। ঘরে সবকিছু একেবারে আগের মতোই রাখা ছিল। দেয়ালে ঈশানের নিজের আঁকা সুন্দর পেইন্টিংস, তার পছন্দের বইগুলোর দীর্ঘ আর গোছানো লাইন, টেবিলে আজও রাখা সেই আধখোলা পুরনো চিঠি যা সে অনন্যার জন্য মনের গভীর থেকে খুব ভালোবেসে লিখেছিল, কিন্তু কখনো পাঠানো বা দেওয়া হয়নি। অনন্যা ধীর, ভারী আর যন্ত্রণাময় কদমে ভেতরে গেলেন, আর প্রথমবার সেই চেয়ারে বসলেন যেখানে ঈশান প্রতি সন্ধ্যায় বসে বই পড়ত, চা খেত আর অনন্যার আসার অপেক্ষা করত। তুমি জানো আরিয়ান,
কখনো কখনো আমরা ভাবি যে আমরা যাকে হারিয়ে ফেলেছি সে আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে, কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে যন্ত্রণাময় আর সবচেয়ে দীর্ঘ কাজ হলো নিজেকে ক্ষমা করা। কারণ আমরা ভালো করে জানি আমরা ঠিক কোথায়, কখন আর কত বড় ভুল করেছিলাম, আর সেই তেতো দেরিতে আসা সত্য আমাদের রোজ প্রতি মুহূর্তে ভেতর থেকে কাটতে থাকে, চিড়তে থাকে আর জ্বালাতে থাকে। আরিয়ান সেই টেবিলের দিকে দেখল যেখানে একটি পুরনো ধুলো জমা আর স্মৃতির ডায়েরি জাতীয় বই রাখা ছিল। অনন্যা নিজেই সেটি তুললেন আর ধীরে ধীরে কাঁপতে থাকা হাতে পড়তে লাগলেন। তার হাত খুব বাজেভাবে কাঁপছিল, কিন্তু শব্দগুলোতে আজও সেই পুরনো গভীর স্নেহ, ভালোবাসা আর বোঝাপড়া ভরা ছিল। অনন্যা, যদি তুমি এটি পড়ছ তবে হয়তো আমি এই দুনিয়ায় নেই, কিন্তু আমি চাই তুমি পুরোপুরি মন খুলে আর খুশিতে বাঁচো, সেই সব স্বপ্নের জন্য যা আমরা একসাথে দেখেছিলাম, যা আমার বিনা অসম্পূর্ণ নয়, বরং তোমার থাকা, তোমার বাঁচা আর তোমার এগিয়ে যাওয়ার মাধ্যমেই পূর্ণ হতে পারে। অনন্যা এখন হাউমাউ করে কেঁদে উঠলেন, এক এমন কান্না যা বছরের পর বছর গভীরে চাপা, বন্দি আর চুপ ছিল, যা না কেউ কখনো শুনেছিল, না তিনি নিজেকে কখনো বাইরে বেরোতে আর মুক্তি পেতে দিয়েছিলেন। আরিয়ান শুধু চুপচাপ সম্মান আর বোঝাপড়া নিয়ে দাঁড়িয়ে থাকল। তার চোখও পুরোপুরি ভিজে গিয়েছিল, কারণ যখন কোনো মানুষ নিজের সব কিছু হারিয়ে ফেলেছে আর তারপরও অন্যদের জন্য বাঁচার, খুশি থাকার আর এগিয়ে যাওয়ার কথা ভাবে, তবে সে সাধারণ মানুষ নয়, এক জ্যান্ত, সত্যিকারের আর অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে যায়। অনন্যা সেই ডায়েরিটি বুকে শক্ত করে জড়িয়ে অনেকক্ষণ বসে থাকলেন, যেন প্রথমবার তিনি এমন কিছু আনমোল পেয়েছেন যা শুধু এবং শুধুই তার নিজের ছিল আর তাকে গভীর প্রশান্তি দিচ্ছিল। ঘরে হালকা, মাঝারি আর উদাস আলো ছিল। বাইরে বৃষ্টি এখন ধীর, শান্ত আর সুকুন ভরা হয়ে গিয়েছিল, কিন্তু অনন্যার চোখ থেকে যে জল বেরিয়েছিল তা সেই পুরনো ঠান্ডা ঘরের হাওয়াকে পুরোপুরি বদলে দিয়েছিল। এখন সেই হাওয়া কিছুটা গরম, কিছুটা স্বস্তির আর কিছুটা আশার মনে হচ্ছিল। তিনি তখনও ডায়েরিটি বুকে জড়িয়ে বসেছিলেন, যেন অনেক বছর পর কোনো আনমোল হারিয়ে যাওয়া জিনিস হাতে এসেছে, যা শুধু তার নিজের আর তাকে নতুন জীবন দিচ্ছে। আরিয়ান ধীরে তার কাছে এলো। অনন্যাজি, এই যে আপনি আমাকে শোনালেন, অনুভব করালেন আর নিজের মনের সবচেয়ে গভীর অংশ দেখালেন, আমি হয়তো সেই গভীর যন্ত্রণাকে পুরোপুরি বুঝতে পারব না, কিন্তু এতটুকু অবশ্যই বলতে পারি যে আপনি সেই দীর্ঘ, ঠান্ডা আর ভারী একাকিত্ব থেকে অনেক বেশি মজবুত, বড় আর সুন্দর, যা এই প্যালেসের উঁচু আর ঠান্ডা দেওয়ালে চেপে বসেছে। অনন্যা তার দিকে গভীরভাবে তাকালেন। তার চোখে কোনো সাধারণ সহানুভূতি বা দয়া ছিল না, বরং এক গভীর, সত্যিকারের আর মনের গভীর থেকে সম্মান ছিল। এক এমন মজবুত, ভেঙে যাওয়া কিন্তু তবুও দাঁড়িয়ে থাকা মহিলার জন্য, যে বছরের পর বছর একা যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু কখনো পুরোপুরি হারি বা নুয়ে পড়েনি। আমি কখনো ভাবতেও পারিনি যে এক বিরিয়ানি ডেলিভারি করতে আসা সাধারণ আর মেহনতি ছেলে আমার জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে সত্যিকারের আর সবচেয়ে সমঝদার শ্রোতা হয়ে যাবে। অনন্যার গলা এখন কিছুটা খোলা, কিছুটা স্বস্তির আর কিছুটা আশার মনে হচ্ছিল, যেন বছরের পর বছর শ্যাওলা, অন্ধকার আর ঠান্ডায় বন্ধ এক পুরনো ভারী জানলা এখন ধীরে ধীরে খুলে গিয়েছে, আর তার মধ্য দিয়ে তাজা, গরম আর সুকুন ভরা হাওয়া ভেতরে আসছে, ধীরে ধীরে পুরো প্যালেসটিকে ভরিয়ে দিচ্ছে। আরিয়ান, এই প্যালেস, এই উঁচু ঠান্ডা দেওয়াল আমাকে প্রতিদিন আটকে রাখত, কয়েদ করত আর একা ছেড়ে দিত। বলতো, বাইরে বেরো না, কাউকে ভেতরে আসতে দিও না, কারণ যখন তুমি কারো সাথে যুক্ত হও তখন হারানোর ভয়, যন্ত্রণা আর বোঝা আরও বেশি বড় হয়ে যায়। আরিয়ান হালকা কিন্তু খুব সত্যিকারের আর গভীর হাসি দিল। কিন্তু যখন আপনি কারো সাথে সত্যিকারের আর গভীর মন থেকে যুক্ত হন, তখন বাঁচার সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে মজবুত কারণও পেয়ে যান অনন্যাজি। আর সেই কারণ হারানোর ভয়ের চেয়ে অনেক বেশি বড় হয়। সেই এক নতুন গভীর কিন্তু এখন সুকুন ভরা নীরবতা আবার ফিরে এলো। কিন্তু এখন সেই নীরবতা ভারী বোঝা বা ঠান্ডা একাকিত্ব ছিল না, তা ছিল সেই দুই আলাদা আলাদা কিন্তু এখন জুড়ে যাওয়া দুনিয়া আর আত্মার মাঝখানের গভীর শান্তি, বোঝাপড়া আর আপনবোধ, যা কোনো বেশি শোরগোল বা বড় ওয়াদা ছাড়াই একে অপরকে পুরোপুরি বুঝতে, অনুভব করতে আর আপন করে নিতে শুরু করেছিল। অনন্যা উঠলেন। এক কাপ গরম চা খাবে, আমার হাতের বানানো? আরিয়ান হাসি দিল। যদি আপনার হাতের বানানো হয় তবে অবশ্যই খাব, আর হয়তো 2 কাপ।
অনন্যা রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। আর এতে দীর্ঘ, ঠান্ডা আর উদাস বছরে প্রথমবার রান্নাঘরে কারো জন্য কারো সাথে কিছু বানানো হচ্ছিল। তা খুব ছোট, সাধারণ আর রোজকার কথা ছিল হয়তো, কিন্তু তার জন্য এক অনেক বড়, আবেগপ্রবণ আর নতুন শুরু ছিল। এক নতুন আশা, এক নতুন সুকুন আর এক নতুন সাথের। চায়ের সুন্দর, গরম আর ঘরের মতো সুবাস এখন পুরো প্যালেসে ধীরে ধীরে কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছিল। আর প্যালেসের সেই পুরনো ঠান্ডা বিরানি আর গভীর উদাসীনতা যেন ধীরে ধীরে কোণা থেকে পিছু হটতে আর গায়েব হতে শুরু করেছিল। ডাইনিং টেবিলে দুজনে সামনাসামনি বসলেন। অনন্যার চোখে এখন হালকা হালকা কিন্তু সত্যিকারের চমক ফিরে এসেছিল। তোমার আশা যেন আমার মনের ওপর খুব নরম আর গরম মলম লাগিয়ে দেয় আরিয়ান। যে জায়গায় বছরের পর বছর গভীর ঠান্ডা যন্ত্রণা আর পুরনো ক্ষত ছিল, এখন একটু সুকুন, একটু স্বস্তি আর একটু উষ্ণতা আছে। আরিয়ান তার চোখে গভীরভাবে দেখল। আপনার এই সাথ আমাকে সেই মানুষ বানাচ্ছে যা আমি সবসময় হতে চেয়েছিলাম, সত্যিকারের, সমজদার আর কারো যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করা। হয়তো এর চেয়ে বেশি আর কিছু চাইও না। ধীরে ধীরে অনন্যার চেহারা আগের মতো উদাস, ঠান্ডা আর খালি রইল না। এখন তাতে ক্লান্তি কম ছিল, আশা, চমক আর সুকুন বেশি ছিল। এক খুবসুরত, শান্ত আর সুকুন ভরা সন্ধ্যা। সূর্য ধীরে ধীরে খুব ভালোবেসে ডুবছিল, আর ছাদে অনন্যা হাতে পুরনো ডায়েরি নিয়ে শান্ত আর হাসি মুখে বসেছিলেন। আরিয়ান তার কাছে এলো। অনন্যা বলল, তুমি আমার সবচেয়ে বড় কষ্টকে আমার সবচেয়ে সত্যিকারের, সবচেয়ে গভীর আর সবচেয়ে যন্ত্রণাময় অংশ বানিয়ে দিলে আরিয়ান। আমি এখনও ঈশানকে কখনো ভুলতে পারব না, আর ভুলতে চাইও না, কিন্তু তোমার সাথে আমি তাকে মনে রাখতে পারি, ভেতর থেকে না ভেঙে গিয়ে, যন্ত্রণায় না চিৎকার করে, অপরাধ বোধ ছাড়া। আরিয়ান কিছু বলেনি, শুধু তার আরও কাছে বসে পড়ল। কখনো কখনো গভীর আর সত্যিকারের মৌনতাই সবচেয়ে বড়, সবচেয়ে মজবুত আর সবচেয়ে সত্যিকারের ওয়াদা হয়। তখনই অনন্যা বলল, যদি আজ ঈশান থাকত, তবে হয়তো সে এটাই চাইত যে আমি ফের মন খুলে পুরোপুরি আর খুশিতে বাঁচি। আর যদি কেউ আমার সাথে থাকে, তবে সে এমন মানুষ হোক যে আমার ভেতরের অনন্যাকে গভীরভাবে জানে, বোঝে আর আপন করে নেয়, নাকি শুধু আমার নাম, আমার চেহারা বা আমার দৌলত। এক দীর্ঘ আবেগপ্রবণ আর গভীর নীরবতা ছেয়ে গেল। তারপর অনন্যা তার দিকে গভীরতা আর ভালোবাসা নিয়ে দেখল। আরিয়ান, তুমি কি সবসময় এভাবেই আমার সাথে, আমার পাশে আর আমার মনে থাকবে? কারণ এখন মনে হয় যেন আমার ভেতরের দীর্ঘ ঠান্ডা নীরবতাও তোমাকে ডাকে আরিয়ান। কেননা আমরা এই গভীর সত্যিকারের আর সুকুন ভরা স্বাদকে এক খুবসুরত সবসময়ের নাম দিয়ে দিই। আরিয়ানের চোখে সেই প্রশ্ন ছিল না যা শুধু হ্যাঁতে শেষ হয়ে যায়। তার চোখে সেই অটুট সত্য আর মনের গভীর থেকে আসা ওয়াদা ছিল, যা কোনো কাগজ, দলিল বা নিয়মে নয়, বরং মনের সবচেয়ে গভীর, সবচেয়ে সত্যিকারের আর সবচেয়ে মজবুত স্তরে লেখা হয়। সে ধীরে তার আরও কাছে এলো, আর অনন্যার হাত খুব ভালোবাসা, সম্মান আর আপন বোধ নিয়ে ধরে নিল। সেই এক সাধারণ কিন্তু গভীর ছোঁয়ায় অনন্যা সারা জীবনের ভরসা পেয়ে গেল, সারা জীবনের স্বাদ আর সারা জীবনের সুকুন পেয়ে গেল। তারপর এক খুব সাধারণ, শান্ত, মন ভরা আর সুকুন দেওয়া বিয়ে হল। না কোনো বড় শোরগোল, না বেশি মেহমান, না দামি নিয়মকানুন, শুধু কিছু খুব কাছের আর সত্যিকারের আপনজন আর দুটো মন, যা এখন আর আলাদা ছিল না, বরং একে অপরের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছিল। অনন্যা লাল শাড়ি পরেছিলেন, আরিয়ান পরেছিল সাদা পায়জামা পাঞ্জাবি। প্যালেসের পুরনো উঁচু আর ঠান্ডা দেয়ালগুলো, যা বছরের পর বছর মৌন, উদাস আর একা ছিল, এখন তারাও যেন খুশি, সুকুন আর নতুন জীবনের গাওয়াহি দিচ্ছিল। এক দীর্ঘ যন্ত্রণাময় আর অসম্পূর্ণ কাহিনীর খুবসুরত, সত্যিকারের আর পূর্ণ হওয়ার। কারণ কখনো কখনো সত্যিকারের মহব্বত দুটো মানুষকে নয়, দুটো অসম্পূর্ণ ভাঙা আর একা আত্মাকে জোড়ে, পূর্ণ করে আর নতুন জীবন দেয়। অনন্যা আর আরিয়ানের কাহিনী শুধু এই পর্যন্তই থামেনি, বরং আসল সুন্দর আর সত্যিকারের শুরু এখান থেকেই হল, যেখানে সাধারণ দুনিয়া হার মেনে নেয়, পিছিয়ে যায় আর আপোষ করে নেয়। এখন আপনারা বলুন,
অনন্যা যা করলেন আর আরিয়ান যে সাথ দেওয়ার বোঝার আর আপন করার বড় আর সত্যিকারের সিদ্ধান্ত নিল তা কি পুরোপুরি ঠিক ছিল? তা কি ইনসানিয়াতের সবচেয়ে বড় উদাহরণ ছিল? যদি আপনি অনন্যা বা আরিয়ানের জায়গায় হতেন তবে কি আপনিও এটাই করতেন, নাকি অন্য কোনো আলাদা সহজ রাস্তা বাছতেন? কমেন্টে অবশ্যই জানান, কারণ কখনো কখনো আপনাদের ইমানদার আর মন থেকে দেওয়া জবাবে অন্য কেউ নিজের জীবনকে নতুনভাবে বুঝতে, শুরু করতে আর সুকুন পাওয়ার পথ খুঁজে পায়। আর যদি এই গভীর হৃদয়স্পর্শী কাহিনীটি আপনার মনকে ছুঁয়ে যায় তবে ভিডিওটি মন থেকে লাইক করুন আর আমাদের সাইফ ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কাহিনীতে ফের এক নতুন সম্পর্ক, এক নতুন শিক্ষা, এক নতুন আশা আর এক নতুন আবেগপ্রবণ শুরুর সাথে। জয় হিন্দ,